চলমান ঘটনা প্রবাহ নিয়ে এখন টেলিভিশনের নিয়মিত আয়োজন এখন চলতিতে সাথে আছি আমি আরিফ হোসেন। আপনাদেরকে প্রথমেই নিয়ে যাব রংপুরের 4 খুনের যেই ঘটনা ঘটেছে সেদিকে। সেখানে ধারণা করা হচ্ছে ডাকাতি সন্দেহে এই 4 খুন হয়েছে। তবে সেই 4 খুনের সম্পর্কে প্রতিবেশী প্রিয়জন কেউই কিছু জানতেন না। 3 দিন ধরে তাদের মোবাইল থেকে শুরু করে সব ধরনের ডিভাইস বন্ধ ছিল। 4 জনকেই মোবাইল বন্ধ ছিল, বাড়িতে সাড়া ছিল না। এছাড়া ভেতর থেকে আসছিল পচা দুর্গন্ধ। স্বজনেরা খুঁজতে এসে প্রাচীর টপকে বাড়িতে ঢুকে দেখেন ঘরের চিলেকোঠা ছাদে পড়ে আছে পরিবারের 4 সদস্যের মরদেহ। পুলিশের ধারণা 3-4 দিন আগে তাদের হত্যা করা হয়েছে। রংপুর নগরীর বাছুয়াপাড়া মন্দির এলাকায় একটি বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ। 22 আগস্ট রাত 11:30টার দিকে মরদেহগুলো উদ্ধার করে পুলিশ স্থানীয় যে হাসপাতাল রয়েছে সেই হাসপাতালে পাঠিয়েছেন। এ ঘটনায় সন্দেহভাজন 3 জনকে আটক করা হয়েছে। নিহতরা রংপুর জেলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী ওরফে জুয়েল, তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী, মেয়ে প্রার্থী চক্রবর্তী ও ছেলে প্রিয়ম চক্রবর্তী। পুলিশ বলছে গণপতি চক্রবর্তী বাড়ি বিভিন্ন কক্ষের জিনিসপত্র এলোমেলো এবং টাকা পয়সা স্বর্ণালংকার রাখার স্থানগুলো ছিল ভাঙাচোরা অবস্থায় পাওয়া গেছে। গণপতি চক্রবর্তী শিক্ষকতা থেকে অবসর নেয়ার পর নিজ বাড়িতে হোমিওপ্যাথি চিকিৎসার চেম্বার পরিচালনা করে চিকিৎসা প্রদান করতেন। তার মেয়ে প্রার্থী চক্রবর্তী রংপুর কারমাইকেল কলেজের স্নাতকোত্তর শিক্ষার্থী ছিলেন। ছেলে প্রীতম চক্রবর্তী রংপুর জেলা স্কুলের 5ম শ্রেণীর ছাত্র ছিলেন। এছাড়া তাদের গ্রামের বাড়ি মিঠাপুকুর উপজেলায় মির্জাপুর গ্রামে ইউনিয়নে রয়েছে। পুলিশ ও স্বজন স্থানীয় বাসিন্দাদের যেই ধারণা সেটা হলো একটি ডাকাত চক্র এখানে ঢুকে এরপরে ডাকাতির উদ্দেশ্যে এই পরিবার এসেছিলেন। যদিও পুলিশের পক্ষ থেকে দাবি করা হচ্ছে এই যেই 3 জনকে গ্রেফতার করা হয়েছে তারা তাদের বাড়িতে ঢুকে এরপরে তারা ইয়াবা সেবন করেছেন, বাড়ির বিভিন্ন ধরনের খাবার খেয়েছেন এবং দীর্ঘ একটি সময় হত্যার পরে তারা সেখানে অবস্থান করছিলেন। তবে স্বজনরা বিভিন্নভাবে 2 থেকে 3 দিন আগে থেকেই সেখানে ফোন দিয়ে তাদের অবস্থা শনাক্ত করার চেষ্টা করছিলেন। তবে সে ধরনের কোনো শনাক্ত না করতে পেরে পরিবারের সদস্যরা 22 আগস্ট রাতে আসেন এবং আশপাশের যারা ছিলেন তারাও এই বিষয়টি দুর্গন্ধ পাচ্ছিলেন। এমন একটি ঘটনাকে কেন্দ্র করে তারা পুলিশকে খবর দেন। পরে কোতোয়ালি থানার পুলিশ ঘটনাস্থলে যায়। সিআইডি ক্রাইম সিন ইউনিট সহ পুলিশের বিভিন্ন শাখার সদস্যরা ঘটনাস্থলে যান। এরপর চলতি বছরের জুন মাসের 14 তারিখের আরেকটি ঘটনার দিকে চোখ রাখা যাক, যেই ঘটনাটি আলোড়ন তুলেছিল সিলেটের, সেটি লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় ছিল। মা ও তার 3 মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটে। এই ঘটনার পরপরই সন্দেহভাজন ঘাতকদের ধাওয়া করে আটক করেন স্থানীয় লোকজন। পরে তাদের গণপিটুনিতে ওই যুবকের মৃত্যু হয়েছে। তবে এছাড়াও আরও কয়েকটি ঘটনা ঘটছে। এর মধ্যে আরেকটি ঘটনা যদি আমরা একটু চোখ রাখতে চাই সেটি সিলেটের ঘটনা। সিলেটে আমরা দেখেছি একই পরিবারের 3 জনকে হত্যা করা হয়েছে, যার মধ্যে 2 জন ছিলেন আমেরিকান প্রবাসী। তবে এই হত্যাকাণ্ডের পেছনে কারা জড়িত ছিল সে বিষয়ে কিন্তু সুনির্দিষ্ট করে পুলিশ কিছু বলতে পারেনি। তবে পুলিশের যে বক্তব্য যে কাজের মেয়ে 15 বছর বয়সী যেটি ছিল সেই মেয়ের সাথে স্থানীয় এক যুবক বাবু নামে তার সাথে একটি সম্পর্ক ছিল, যার জেরে এই ধরনের হত্যাকাণ্ড হয়েছে। শুধু এই ঘটনা নয়, একের পর এক হত্যাকাণ্ডের ঘটনা কিন্তু রাজধানী দেশের বিভিন্ন স্থানে আমরা দেখে আসছি। কখনো তারা বাড়ি ভাড়ার পরিচয়ে, কখনো তারা অপরিচিত হয়ে ঘুমের ওষুধ খাইয়ে অথবা শীত কেটে দেয়ালের কোনো পর্যায় থেকে তারা বাড়িতে ঢুকে তারপর কিন্তু একের পর এই ধরনের হত্যাকাণ্ডের যে ঘটনা রয়েছে সেগুলো ঘটাচ্ছেন। তবে রাজধানীর যারা পুলিশ রয়েছেন বিভিন্নভাবে সতর্ক করে আসছেন যাতে এই ধরনের হত্যাকাণ্ড অথবা অপরিচিত কাজের বুয়া নেয়ার ক্ষেত্রে তাদের বিশেষ একটি সতর্কতা বাণী রয়েছে, যাতে কোনো ধরনের অপরিচিত কাজের বুয়া যাতে রাজধানীবাসী না নেন, তাহলে এই ধরনের ঘটনার শিকার হতে পারেন। রাজধানীর বিভিন্ন এলাকায় কয়েকদিন আগে আমরা দেখছিলাম যে একজন কলেজ শিক্ষক, তাকেও কিন্তু এই ধরনের হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছিল, সেটি মোহাম্মদপুরের ঘটনা। এছাড়া আমরা রাজধানীর উত্তরার একটি ঘটনা দেখেছিলাম যেখানেও হত্যার মতো ঘটনা ঘটেছে। এরকম একাধিক ঘটনা কিন্তু আমরা বিভিন্ন জায়গায় দেখে আসছি। তবে হত্যার যেই চিত্র এবং যেই ধরনের ঘটনা একের পর এক ঘটছে তার পাশে দাঁড়িয়ে একটি বিষয় নিশ্চিত করে বলা যায় যে এই হত্যাকাণ্ডের পেছনে সুনির্দিষ্ট একটি গ্রুপ কিন্তু রয়েছে, যারা বিভিন্ন সময় সরকারের এবং বিভিন্ন
বিভিন্ন বাসা বাড়ির খবর প্রথমে সংগ্রহ করেন, এরপরে তারা পরিকল্পিতভাবে হত্যাকাণ্ডের ছক সাজান এবং তারা ওই বাড়ির সব মালামাল থেকে শুরু করে সব কিছু লুটে নেওয়ার পরিকল্পনা করেন। আমরা যদি সরকারের প্রথম 6 মাসের পরিসংখ্যান একটু তুলে আনি, যেখানে পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী চলতি বছরের ফেব্রুয়ারি থেকে জুলাই পর্যন্ত 6 মাসে দেশে ছোট বড় অপরাধ মিলিয়ে মোট 99,992টি মামলা হয়েছে। এর আগে 2025 সালের আগস্ট থেকে 2026 সালের জানুয়ারি পর্যন্ত এর সংখ্যা ছিল 79,012টি। অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের শেষ 6 মাসের তুলনায় বিএনপি সরকারের প্রথম 6 মাসে সারা দেশে মোট মামলার সংখ্যা বেড়েছে 10,980টি। পুলিশের পরিসংখ্যান বলছে অন্তর্বর্তীকালীন সরকারের শেষ 6 মাসের তুলনায় বিএনপি সরকারের প্রথম 6 মাসে ডাকাতি, দস্যুতা, চুরি ও অপহরণের মামলা কমেছে। 2025 সালের আগস্ট থেকে 2026 সালের জানুয়ারি পর্যন্ত দেশে ডাকাতি মামলা হয়েছে 328টি। এছাড়া দস্যুতার 960টি, দ্রুত বিচার সংক্রান্ত 460টি, অপহরণের 563টি, সিঁধেল চুরির 1,659টি এবং সাধারণ চুরির মামলা হয়েছে 5,111টি। অন্যদিকে 2026 সালের ফেব্রুয়ারি থেকে জুলাই পর্যন্ত ডাকাতির মামলা হয়েছে 256টি, দস্যুতার 904টি, দ্রুত বিচার সংক্রান্ত 405টি, অপহরণের 512টি, সিঁধেল চুরির 1,591টি এবং সাধারণ চুরির মামলা হয়েছে 4,808টি। তবে একই সময়ে খুন, দাঙ্গা, নারী ও শিশু নির্যাতন এবং পুলিশের ওপর হামলার ঘটনা বেড়েছে। পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী 2025 সালের আগস্ট থেকে 2026 সালের জানুয়ারি পর্যন্ত সারা দেশে 1,780টি হত্যা মামলা রেকর্ড করা হয়। এর মধ্যে 178টি হত্যা এবং এর আগে সংঘটিত হয়েছিল। অন্যদিকে চলতি বছরের ফেব্রুয়ারি থেকে জুলাই পর্যন্ত সারা দেশে 1,779টি হত্যা মামলা রেকর্ড করা হয়েছে। অর্থাৎ বিএনপি সরকারের প্রথম 6 মাসে দিনে গড়ে প্রায় 10টি হত্যা মামলা রেকর্ড করা হয়েছে। এছাড়া বিএনপি সরকারের প্রথম 6 মাসে সারা দেশে 13টি দাঙ্গার ঘটনা ঘটেছে, যা আগের 6 মাসে ছিল 10টি। নারী ও শিশু নির্যাতনের মামলাও বেড়েছে। বিএনপি সরকার গঠনের আগের 6 মাসে নারী ও শিশু নির্যাতনের ঘটনায় 10,090টি মামলা হয়েছে, যা সরকার গঠনের পর 6 মাসে তা বেড়ে দাঁড়ায় 11,156টিতে। পুলিশের ওপর হামলার ঘটনাও বেড়েছে। আগের 6 মাসে এ ধরনের 275টি ঘটনা ঘটলেও পরের 6 মাসে বেড়েছে 317টিতে দাঁড়িয়েছে। তবে এই সব ঘটনা সব কিছু মিলিয়ে একটি কথা সুনির্দিষ্টভাবে বলা যায় যে বাংলাদেশে যেই ঘটনা ঘটছে, বিভিন্ন সময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একটি বিষয় সুনির্দিষ্ট করে বলছেন, যদি কোনো বাসায় অপরিচিত মানুষ আসে, এছাড়া কাজের বুয়া, এছাড়া কোনো ধরনের দারোয়ান, কেয়ারটেকার থেকে শুরু করে অপরিচিত বাড়ি ভাড়া এবং সাবলেট দেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকতে বলা হয়েছে। কারণ বিভিন্ন সময় দেখা যাচ্ছে অপরাধীরা তাদের পরিচয় গোপন করে বিভিন্ন সময় সাবলেটে উঠে অথবা কাজের বুয়া সেজে অথবা দারোয়ান সেজে বিভিন্নভাবে সব কিছু হাতিয়ে নিয়ে পরিবারের সবাইকে হত্যা করে পালিয়ে যাচ্ছে। এমন দৃষ্টান্ত অহরহ আমরা দেখেছি। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে, পুলিশ সদর দপ্তর থেকে, ডিএমপি থেকে বিভিন্ন সময় যেই দিক নির্দেশনা জারি করা হয়েছে, তাতে করে একটি সুনির্দিষ্টভাবে তথ্য কিন্তু নিশ্চিত, যার সাথেই কাজের বুয়া রাখার ক্ষেত্রে সুনির্দিষ্ট পরিচয়, কোথা থেকে এসছে, কার সাথে পরিচয়, কিভাবে তাকে পাওয়া যাবে, তাদের পরিবারের সদস্য সংখ্যা কত, সব কিছুর একটি ডিটেল রাখা হয়েছে। এছাড়া বিভিন্ন থানা থেকেও কিন্তু একটি ফর্ম দেওয়া হচ্ছে। সেই ফর্মগুলোতে ভাড়াটিয়ার তথ্য, ইভেন ভাড়াটিয়ার তথ্যের ক্ষেত্রেও কিন্তু আপনাকে নিশ্চিত হতে হবে আপনি কাকে বাড়ি ভাড়া দিচ্ছেন, কিভাবে দিচ্ছেন, সে কোথায় থাকে অথবা তার পরিচয় কি, সে কোথায় চাকরি করে, এই ধরনের বিভিন্ন ধরনের তথ্য নিয়ে আপনাদের বাড়ি ভাড়া দেওয়ার ক্ষেত্রেও কিন্তু পরামর্শ দিচ্ছে পুলিশ। সুতরাং এই ধরনের উটকো যেই ঝামেলা রয়েছে, অর্থাৎ বিভিন্ন অপরাধীরা কিন্তু আপনাদের চারপাশে ওত পেতে রয়েছে, সেই ওত পেতে অপরাধীদের থামাতে আপনাদের নিশ্চয়ই সচেতন হতে হবে। সচেতনতার বিকল্প কিছুই নেই। আর যদি কাউকে সন্দেহ হয়, সেক্ষেত্রে 999-এ ফোন দিয়ে পুলিশকে অবহিত করার জন্য অনুরোধ জানানো হয়েছে ডিএমপি এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি বিভিন্নভাবে পুলিশ কিন্তু সাধারণ মানুষকে সচেতন করছে, প্রতিনিয়তই অপরাধীদের ধরছে, ধরে সংবাদ সম্মেলন করছে, করার পরে কিন্তু সেই অপরাধীরা আবার আইনের ফাঁকফোকর দিয়ে বের হয়ে আবার একই অপরাধে তারা জড়িয়ে পড়ছে। সুতরাং পুলিশের পক্ষ থেকে একটি জিনিস বলা হচ্ছে যে আমরা যত শক্তভাবেই একটি মামলার যেই ড্রাফট রয়েছে সেই ড্রাফটটি করি না কেন, কোনোভাবে দেখা যাচ্ছে প্রচলিত যারা অপরাধী রয়েছে তাদের উকিলদের একটি বড় চক্র রয়েছে, যারা তাদের সাথে ভাড়াটে হিসেবে কাজ করেন। অর্থাৎ যখন যারা জেলে ঢোকেন তখন তো তাদের কাছে টাকা পয়সা থাকে না, পরবর্তীতে তারা জেল থেকে বের হয়ে
তাদের টাকা পরিশোধ করেন। সুতরাং পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে সচেতনতার বিকল্প নাই এবং সচেতনতাই পারে সাধারণ মানুষদের এবং রাজধানীবাসী এবং বাংলাদেশের মানুষদের এই ধরনের উটকো ঝামেলা থেকে দূরে রাখতে, এবং যারা মাদক ব্যবসায়ী মাদকের সাথে সংশ্লিষ্ট ছিলেন তাদের থেকে দূরে থাকার জন্য সবচেয়ে বড় আহ্বানটি জানানো হচ্ছে পুলিশের পক্ষ থেকে। এবং পরিবারের পক্ষে যদি কেউ মাদক সেবন করেন সেক্ষেত্রে পুলিশকে অবহিত করা এবং তাকে মাদক থেকে বিরত রাখার সর্বোচ্চ চেষ্টা করার আহ্বান জানানো হচ্ছে। এখন পর্যন্ত এই ছিল আমাদের কাছে এখন চলতির সর্বশেষ। আমি সাথে ছিলাম আরিফ হোসেন।